ওয়েলকাম বন্ধুরা, কেমন আছেন সবাই? আজ আমি আপনাদের কিছু বলতে চাই। দেখুন বন্ধুরা, আজ যে সিনেমাটি ব্যাখ্যা করা হবে তা একটি বিতর্কিত সিনেমা। এখন এই সিনেমায় কতটা মিথ্যে আছে, কতটা সত্য, তার কোনো সঠিক প্রমাণ নেই। কিন্তু সিনেমাটি রিলিজ হয়েছে, আমি সিনেমাটি দেখেছি আর আমি ব্যাখ্যা করতে যাচ্ছি। সিনেমায় যা দেখানো হবে তার সাথে আমার কোনো সম্পর্ক নেই। সিনেমায় যা বলা হয়েছে, যা দেখানো হয়েছে তা আমি উপস্থাপন করছি। তাহলে চলুন শুরু করা যাক। সিনেমার নাম রাজাকার। গল্পটির শুরুতেই ভারতের ইতিহাস দেখানো হয়, যখন ব্রিটিশরা দেশ ছেড়ে চলে যাচ্ছিল। দেশের সব জায়গায় খুশির আমেজ ছিল। মানুষ সেই সমস্ত স্বাধীনতা সংগ্রামী এবং রাজাদের আত্মত্যাগ স্মরণ করছিল, যাদের কারণে তাদের সংস্কৃতি এখনো বেঁচে ছিল। তারা এমন একটি সময় দেখেছে যা ভাবতেও হৃদয় কেঁপে ওঠে। যদিও সারা দেশে নির্যাতনের সেই সময় শেষ হয়ে গিয়েছিল, তবুও অনেক জায়গায় এখনো বাকি ছিল। এখানকার মানুষগুলো অন্য এক নরকে বাস করছিল, যার মধ্যে একটি হলো হায়দ্রাবাদ। হায়দ্রাবাদ দীর্ঘদিন ধরে নিজামের শাসনাধীন ছিল, এবং যখন ষষ্ঠ নিজাম মেহবুব আলী হায়দ্রাবাদে শাসন করছিলেন, তখন সকলের জন্য সবকিছু ঠিকঠাক ছিল। প্রত্যেকেই তাদের ধর্ম অনুসরণ করার এবং তাদের সংস্কৃতি প্রকাশ্যে উদযাপন করার সুযোগ পাচ্ছিল। কিন্তু মেহবুব আলী খানের মৃত্যুর পর সেই রাজ্যের সমস্ত সিস্টেম পাল্টে যায়। এরপর নিজাম ওসমান আলী খান হায়দ্রাবাদ নিয়ন্ত্রণ করতে শুরু করে। তিনি বিশ্বাস করতেন যে তিনি আল্লাহর একজন দাস, এবং তার মতে তাকে ইসলাম রক্ষা করার জন্য পৃথিবীতে পাঠানো হয়েছে। তার মতে ইসলাম রক্ষার অর্থ ছিল হায়দ্রাবাদে কেবল ইসলাম ধর্মের মানুষই থাকবে, তাতে ইসলাম ধর্ম ছড়িয়ে পড়বে। এবং এই জন্য তিনি নিজস্ব সেনাবাহিনীও তৈরি করেছিলেন, যার নাম রেখেছিলেন রাজাকার, যাকে মানুষের নামে একটি জানোয়ার পরিচালনা করে, এবং তার নাম কাসিম রাজভি। কাসিমের নির্যাতন দেখা যে কোনো মানুষের পক্ষেই খুব কঠিন ছিল। তিনি সর্বত্র ধর্মীয় স্থান ভেঙে মসজিদ নির্মাণ করেছিলেন। 1,20,000-এরও বেশি মানুষকে জোর করে ইসলামে ধর্মান্তরিত করেছিলেন। সেই সাথে নিজাম সমস্ত স্থানের নামকরণও ইসলামের সাথে সম্পর্কিত নামের ভিত্তিতে করেছিল। আমরা শুরুতেই কাসিমের নির্যাতনের একটি উদাহরণ দেখতে পাই, যেখানে কিছু লোক একসাথে নিজাম এবং ব্রিটিশদের অত্যাচারের বিরুদ্ধে আওয়াজ তুলছিল, কারণ তখনও ব্রিটিশ ভারত ত্যাগ করেনি। হঠাৎ কাসেম সেখানে এসে সেখানে থাকা সকলের গলায় দড়ি বেঁধে তাদের টেনে টেনে কাছের একটা গাছে তাদের জীবন্ত ফাঁসিতে ঝোলানো হয়। এটি এমন একটা দৃশ্য ছিল যা দেখে সবার আত্মা কেঁপে উঠবে। তারপর আমরা একজন ব্রিটিশ অফিসারকে নিজামের সাথে দেখা করতে আসতে দেখি, যেখানে তারা দুজন কথা বলার সময় অফিসার নিজামকে বলে যে সর্দার প্যাটেলজি আপনাকে অর্থাৎ হায়দ্রাবাদকে ভারতে যুক্ত করার প্রস্তাব দিয়েছে। নিজাম বলে যে পাকিস্তান থেকেও আমাদের কাছে একই রকম প্রস্তাব এসেছে, কিন্তু আমি এখনো এটি নিয়ে ভাবিনি। কিন্তু হ্যাঁ, আমি যা ভেবেছি তা হলো ভবিষ্যতে হায়দ্রাবাদ নিজেই একটি ইসলামী দেশ হয়ে উঠবে, এবং যার নাম হবে তুর্কিস্তান। পরের দৃশ্যে আমরা দেখতে পাই যে পুরো দেশ স্বাধীনতা পেয়েছে এবং সারা দেশে তেরঙ্গা উত্তোলন করা হচ্ছে। কিন্তু হায়দ্রাবাদে অন্য কিছুই ঘটছে। যখন একজন ব্যক্তি তেরঙ্গা উত্তোলন করার চেষ্টা করে, তখন তাকে সেখানে হত্যা করা হয়, তার মাথায় অজস্র গুলি মারা হয়, এবং বলা হয় যে হায়দ্রাবাদ ভারতের অংশ নয়, বরং এটি একটি স্বাধীন ইসলামিক দেশ। পরবর্তী সিনে আমরা সর্দার বল্লভভাই প্যাটেলজিকে দেখতে পাই, যিনি সমগ্র দেশের স্বাধীনতা থেকে খুব খুশি ছিলেন। কিন্তু তারপর তার একজন উপদেষ্টা এসে তাকে বলে যে হায়দ্রাবাদের নিজাম হায়দ্রাবাদকে একটি ইসলামী রাষ্ট্র ঘোষণা করেছেন এবং ভারতের সাথে মিলতে অস্বীকার করেছেন। উত্তরে প্যাটেলজি বলেন যে হায়দ্রাবাদে প্রায় 90% হিন্দু বাস করে, এবং হায়দ্রাবাদ যদি একটি ইসলামী রাষ্ট্র হয়ে যায় তবে এটি সেখানকার মানুষের জন্য বিপদের বিষয় হতে পারে। পাকিস্তান সৃষ্টির সময় একই রকম কিছু ঘটেছিল, এবং তারপর আমরা ভারতকে ভাগ করেছিলাম আর পাকিস্তান তৈরি হয়েছিল। কিন্তু এখন আর এমনটা হবে না। অন্যদিকে নিজাম বুঝতে পারে যে হায়দ্রাবাদের ভেতর বসবাসকারী হিন্দু লোকেরা আজ হোক কাল হোক ভারতে চলেই যাবে। তারা অবশ্যই ভারতের সঙ্গে যোগদানের দাবি করবে, এবং তারা এর জন্য বিদ্রোহ করতে পারে, যার কারণে নিজাম সকলের উপর আরো বেশি নির্যাতন করতে শুরু করে। তিনি সব জায়গায় মন্দির ভেঙে মসজিদ নির্মাণ করার নির্দেশ দেন, সকল হিন্দু বাড়িতে ইসলামিক পতাকা লাগানোর কথা বলেন, এবং হিন্দি, মারাঠি, বাঙালি, তেলেগু এবং তামিলের মতো সমস্ত ভাষা মুছে ফেলার নির্দেশ দেন, আর বলেন মানুষ কেবল আরবি আর উর্দুতে কথা বলবে। এরপর কাসিম তার রাজাকারদের সাথে একটি গ্রামে পৌঁছায়, যেখানে তারা একজন শিক্ষক খুঁজে পায় যে তার বাচ্চাদের তামিল অথবা তেলেগু পড়াচ্ছিল। তখন কাসিম এটা দেখে সেখানে অত্যাচার করতে শুরু করে। সেই শিশুদের একজনকে হত্যা করে এবং সেখানে তার রক্ত দিয়ে উর্দুতে লিখতে শুরু করেন। তারপরে সেই শিক্ষককে আরো বেদনাদায়কভাবে হত্যা করা হয়, এবং সেখানে থাকা সকল শিশুকে যন্ত্রণাদায়ক মৃত্যু দেয়। যে শিশুটি ভয়ে গাছের উপর উঠে গিয়েছিল তাকে গাছ থেকে ফেলে দিয়ে হত্যা করা হয়। যে শিশুটি জীবন বাঁচাতে গিয়ে দৌড়তে গিয়ে পড়ে যায় তাকে জ্যান্ত পাথর চাপা দিয়ে হত্যা করা হয়। আর জোরে চিল্লে চিল্লে বলা হয় যে এখানে একটি ভাষাই শেখানো হবে, আর তা হলো উর্দু। বন্ধুরা, এই নির্যাতন কেবল মানুষের জন্য নয়, বরং একটি সদ্য জন্মানো সন্তানের জন্যও ছিল, যেখানে একজন মা তার সন্তানকে নিজেই হত্যা করে কারণ তার মেয়ে হয়েছিল। আর সেই মায়ের মনে পড়ে যায় এই খারাপ রাজাকাররা মেয়েদের সাথে কত জঘন্য কাজ করে। কিন্তু অবাক করার বিষয় হলো এই যে তখন একজন রাজাকার সন্তান জন্মানোর পর তার মায়ের কাছ থেকে কর নিতে আসে, কিন্তু মা যখন বলে যে আমার সন্তান মারা গেছে, তখন রাজাকার সন্তানের মৃত্যুর পরেও তার কাছ থেকে কর দাবি করে। এই সমস্ত অত্যাচারের গল্প প্যাটেলজির কাছেও পৌঁছায়, এবং তিনি
বলেন এটা সহ্য করা যাবে না, যেভাবেই হোক না কেন আমাদের আগামী 3 মাসের মধ্যে হায়দ্রাবাদকে ভারতের সাথে একত্রিত করতেই হবে। এরপর আমরা হায়দ্রাবাদের একটি গ্রামে ইলামা নামে একটি মহিলাকে দেখতে পাই, যিনি নিজামের লোকেদের তার করা কৃষিকাজে বিনামূল্যে অংশ দিতে অস্বীকার করেন, কারণ চাষবাস কঠোর পরিশ্রম সে করেছে, কোনো রাজাকার না। এরপর নিজামের লোক সেই মহিলাকে মারতে যায়, তখন সেখানে নরসিংহ রেড্ডি এসে তাকে বাঁচায় এবং নিজামের জমিদারকে খুব মারে। যদিও নরসিংহ রেড্ডি নিজে নিজামের অধীনে কাজ করতেন, কিন্তু দরিদ্রের ওপর অত্যাচার তিনি পছন্দ করতেন না। এরপর সেই জমিদার কাসেমকে ব্যাপারটা খুলে বলে। তারপর কাসেম পুলিশের সাহায্যে রেড্ডি এবং তার লোকেদের ধরে ফেলে এবং অনেকদিন তাদের নির্মমভাবে মারধর করার পর সেই গ্রামে নিয়ে যায় এবং তাদের বলে যে এই নরসিংহ রেড্ডি বলেছিল যে এখান থেকে 60 কিলোমিটারের মধ্যে কেউ যদি সাহায্যের জন্য তাকে ডাকে আর তার কানে যদি আওয়াজ যায় সে তাকে সাহায্য করবেই, কিন্তু সে যদি শুনতেই না পায় তাহলে কি হবে? এরপর কাসেম তার লোকেদের নরসিংহ রেড্ডির কানে পাথর ঢুকতে দিতে বলে এবং এমনটা করার পর নরসিংহ রেড্ডি ঘটনাস্থলে মারা যায়। এরপর ইলামার সাথে যারা চাষ করছিল তাদেরকে ধরে গাছে উল্টো করে ঝুলিয়ে দেওয়া হয় এবং তাদের নিচে খড় কুটো রেখে আগুন ধরিয়ে দেওয়া হয়, তাদের সকলকে জীবন্ত পুড়িয়ে মারা হয় এবং এর মাধ্যমে নিজাম বোঝাতে চান যে কেউ যদি তার বিরুদ্ধে যায় তার পরিণতি একই হবে। এখন হায়দ্রাবাদের যে সমস্ত অত্যাচার হচ্ছে তা প্যাটেলজি সব খবর পাচ্ছিলেন। তিনি সিদ্ধান্ত নেন যে জওহরলাল নেহরুর সাথে কথা বলে তার সমাধান খুঁজে বার করবে। অন্যদিকে আমরা নির্যাতনের আরেকটি ভয়াবহ রূপ দেখতে পাই, যেখানে রাজাকাররা একটি গ্রামে প্রবেশ করে এবং সেখানকার সমস্ত মানুষকে মুসলমান হতে বলে আর বলে মুসলমান হয়ে যাও, তাহলে তুমি সুখে থাকবে, সবাই চাকরি পাবে এবং তোমাদের জীবন উন্নত হবে। অন্যথায় প্রতিদিন একজন পুরুষ মারা যাবে এবং প্রতি ঘন্টায় একজন মহিলার সম্মান লুণ্ঠিত হবে। এই কথা বলার পর রাজাকারটি সেখানে দাঁড়িয়ে থাকা এক মহিলার পোশাক ছিঁড়তে শুরু করে এবং সেই সমস্ত লোকেদের সামনে তাকে অপমান করে এবং তার সম্মান লুণ্ঠন করে এবং তার সাথে সেখানে শিশুদেরও মারধর করতে শুরু করে এবং পুরুষদের উপর যা নির্যাতন করা হয় তা বলা খুব কঠিন। এক কথায় সমস্ত গ্রামবাসী সেখানে দাঁড়িয়ে নরক দেখতে পাচ্ছিল। তারপর অনেক লোককে জোর করে ইসলামে ধর্মান্তরিত করা হয় এবং বাকিদের আগামীকাল পর্যন্ত সময় দেওয়া হয় যাতে তারা নিজেরাই এসে মুসলমান ধর্ম গ্রহণ করে। এরপর যখন রাজাকাররা সেখান থেকে চলে যায় তখন তারা গ্রামবাসীদের গরুও তাদের সাথে নিয়ে যায় যাতে তারা তাদের মেরে খেতে পারে। আর একই গ্রামে কিছু পালোয়ান হিন্দু ছিল যারা এই জিনিসটি মোটেও সহ্য করতে পারছিল না, যার কারণে তারা সেই রাতেই যারা মুসলমান হয়েছিল তাদের সকলকে হিন্দু ধর্মে ফিরিয়ে আনে। কিন্তু এর পরের দিন রাজাকাররা যখন এটা দেখতে পায় তখন তারা অনেক রেগে যায় এবং এখন সে গ্রামবাসীদের মুসলিম হওয়ার কথা ভাবা বন্ধ করতে বলে। সেখানকার সমস্ত গ্রামবাসীকে তারা হত্যা করতে শুরু করে এবং কিছু নিরীহ মানুষকে পুড়িয়ে ফেলা হয় এবং কিছুকে গুলি করে হত্যা করা হয়। এরপর হিন্দুদের একত্রিত করার জন্য অনেক হিন্দু পণ্ডিত একটি বড় টাওয়ারের সামনে পুজো শুরু করে যাতে হিন্দুরা নিজেদের ধর্মান্তরিত না করে, যাতে ধর্মত্যাগ না করে আর তারা হাতে অস্ত্র তুলে নেয়। কিন্তু রাজাকারের দৃষ্টি যখন সেখানে পড়ে বন্ধুরা গণহত্যা শুরু হয়ে যায় এবং এখন এইসব খবর প্যাটেলজির কাছে পৌঁছাচ্ছিল এবং এখন এগুলো সহ্য করা খুবই কঠিন হয়ে উঠেছিল, যার কারণে প্যাটেলজি নেহরুজির কাছে সাহায্য চাইতে গিয়েছিল যাতে ভারতীয় সেনাবাহিনী হায়দ্রাবাদকে ভারতে অন্তর্ভুক্ত করতে পারে এবং এই সমস্ত নির্যাতন যাতে বন্ধ হয়। কিন্তু নেহরুজি হায়দ্রাবাদ আক্রমণ করতে অস্বীকার করেন। তিনি বলেন যে হায়দ্রাবাদ নিজামের আন্ডারে এবং এটা তার মতামত, তিনি আমাদের সাথে মিলবেন না। যদি আমরা বল প্রয়োগ করি তাহলে এখানকার পরিস্থিতি পাকিস্তানের মতো হবে। আর হিন্দুদের ওপর নির্যাতনের কথা বলতে গেলে এসব শোনা কথা, সেখানে হিন্দুদের বিরুদ্ধে সত্যি অন্যায় হচ্ছে কিনা সে সম্পর্কে কোনো সরকারি প্রমাণ নেই। এই কথা শুনে প্যাটেলজি বলেন হিন্দুদের ওপর অত্যাচার হচ্ছে কিনা সেটা জানতে গেলে প্রমাণ লাগে, আর মুসলিমদের ওপর অত্যাচার হচ্ছে কিনা সেটা শুধু বললেই হয়ে যায়? আপনার আর গান্ধীজির জন্যই তো দেশটা ভাগ হয়েছে। এই বলে রাগ করে প্যাটেলজি সেখান থেকে চলে যান। এরপর একজন লোক প্যাটেলজির উপদেষ্টার কাছে আসে, যিনি নিজেই হায়দ্রাবাদে হিন্দুদের ওপর নির্যাতন দেখেছিলেন। লোকটি এমনই এক ভয়াবহ নির্যাতনের বর্ণনা দিয়ে বলেন যে সেই রাতে অনেক হিন্দুকে হত্যা করা হয়েছিল। হিন্দু নারী পুরুষ সকলে দেবী মাকে স্মরণ করে তাদের উৎসব উদযাপন করছিল। ঠিক তখনই হঠাৎ রাজাকার রাক্ষসরা সেখানে এসে পৌঁছায় এবং কিছুক্ষণের মধ্যেই তাদের সামনে সমস্ত পুরুষদের হত্যা করা হয়। এরপর জোর করে সেই হিন্দু নারীদের পোশাক খুলে ফেলা হয় এবং তাদের পোশাক ছাড়াই নাচতে বলা হয় এবং সেই সকল নারীদের সাথে খারাপ কাজ করা হয়। এরপর রাজাকাররা যখন চলে যেতে শুরু করে তখন তারা সেই মহিলাদের শুকনো ঘাসের স্তূপে ঢুকিয়ে দিয়ে আগুন ধরিয়ে দেয়, যার ফলে আগুনে ঝলসে যাওয়া সমস্ত মহিলারা নিজেদের বাঁচানোর জন্য চিৎকার করে দৌড়াচ্ছিল। কিন্তু শেষ পর্যন্ত যা ঘটেছিল তা হলো সমস্ত মহিলার বেদনাদায়ক মৃত্যু। এই কথা শুনে তারা কানকে বিশ্বাস করতে পারেন না। তিনি বলেন যে তারা মানুষ এবং পশুর মধ্যে পার্থক্য করতে জানে না, তারা একজন মানুষের সাথে পশুর মতো আচরণ করে কি করে? এইসব মানুষের মধ্যে কি মানবতা ইমান বলতে কিচ্ছু নেই? প্যাটেলজি তাদের বলে যে আমরা এতটাই অসহায় যে আমরা সবকিছু জেনেও কিছু করতে পারছি না, কারণ সেখান থেকে অফিসিয়াল কোনো খবর আসছে না এবং এর একটাই কারণ হলো হায়দ্রাবাদের সমস্ত সংবাদপত্র নিজামের অধীনে, তাই তিনি সেগুলোতে তার বিরুদ্ধে কিছু লেখার অনুমতিই দেন না।
তো এরপর আমরা আবারও একটি অত্যাচার দেখতে পাই, যেখানে গ্রামের একটি মেয়ে সবেমাত্র পরিণত হয়েছে, তার প্রথম পিরিয়ড হয়েছে। দেশের অনেক জায়গায় মেয়ের প্রথম মাসিক খুশির সঙ্গে উদযাপন করা হয়, যার কারণে শিশুটির পরিবার এবং সেখানকার সকলে ওইটি উদযাপন করছে। ঠিক তখনই একজন রাজাকার সেখানে আসে, আর সেই বাচ্চাটিকে তুলে তার সঙ্গে নিয়ে যেতে শুরু করে, বলে যে সে আর বাচ্চা নেই, এখন তার সাথে আমি রাত কাটাবো। গ্রামের সবাই রাজাকারকে বাচ্চাটিকে ছেড়ে দিতে বলে, কিন্তু যখন সে তাদের কথা শোনে না, তখন তারা সবাই একজোট হয়ে রাজাকারকে প্রচন্ড মারধর করে, এবং রাজাকার তখন সেখান থেকে পালিয়ে যায় এবং বলে যে কিছুক্ষণের মধ্যেই আমি এই পুরো গ্রামটি ছাই করে দেব। এবং তাই হয়। কিছুক্ষণ পর সেই লোক অনেক রাজাকারকে নিয়ে গ্রামে পৌঁছায়, এবং প্রথমে সে সেই গ্রামের সমস্ত পুরুষদের হত্যা করে এবং তার লোকেদের বলে যে এখন এখানকার মহিলাদের স্বামীরা আর বেঁচে নেই, অর্থাৎ এখন এই মহিলারা গনিমাতের মাল, তোমাদের স্ত্রী, যাও তাদের সাথে যা ইচ্ছা তাই করো। এরপর সেই মেয়েটা যার জন্য এত কিছু হয়েছিল, সেই লোকেরা তাকে বন্দি করে তাদের সাথে নিয়ে চলে যায়। এখন হায়দ্রাবাদে যেসব ঘটনা ঘটছে, একজন সাংবাদিক সাহস করে তার সংবাদপত্রে তা লেখে, এবং তারপর ওই সংবাদপত্রটি হায়দ্রাবাদের বাইরে অনেক জায়গায় বিতরণ করা হয়, যার ফলে অনেক মানুষ হিন্দুদের ওপর নির্যাতনের কথা জানতে পারে, এবং এই সংবাদপত্রটি প্যাটেলজির কাছে পৌঁছায়, এবং এখন তার কাছে সঠিক প্রমাণ আছে যে হায়দ্রাবাদে কি জঘন্য কাজ ঘটছে। কাসিম এই সংবাদপত্রের কথা জানতে পারার সাথে সাথে সেখানকার বসবাসকারী সমস্ত মুসলমানদের জড়ো করে এবং তাদের কাছে উস্কানিমূলক কথা বলে যে আমাদের ভিতর কিছু এমন লোক আছে যারা আমাদের জাত ভাই, কিন্তু তারা আমাদের সাথে বিশ্বাসঘাতকতা করছে, ইসলামের সাথে বিশ্বাসঘাতকতা করছে এবং আমাদের নিজামের বিরুদ্ধে লিখছে। তারা কারা? যারা নিজামের বিরুদ্ধে লিখছে তাদের খুঁজে বার করো। এইসব কথা শুনে অনেক রাজাকার রেগে যায় এবং তারা সেই সাংবাদিকের কাছে পৌঁছায় যে নিজামের বিরুদ্ধে লিখেছিল। যদিও সেই সাংবাদিক নিজেও একজন মুসলিম ছিল, সে তাদের বোঝানোর চেষ্টা করে, কিন্তু বোঝানো তো মানুষকে যায়, পশুদের নয়। তাই রাজাকাররা প্রথমে সেই সাংবাদিকের হাত পা কেটে দেয়, কিন্তু যখন তারা মনে করে যে সাংবাদিক হয়তো মরবে না, তখন তারা তার গলা কাটে এবং সাংবাদিকের ভাইয়ের সাথে একই আচরণ করা হয়, যাতে সেও কখনো এই ধরনের কিছু লেখার সাহস না পায়। এই সমস্ত ঘটনা ঘটতে দেখে 3 হিন্দু ভাই একটি পরিকল্পনা করে যে তারা যদি এই নির্যাতন বন্ধ করতে চায় তাহলে তাদের নিজামকে হত্যা করতে হবে, যার জন্য তারা একটি পরিকল্পনা করে। এরপর তারা 3 জন মুসলিম সাজে যাতে তারা নিজামের কাছাকাছি যেতে পারে, এবং তারপর একদিন তারা 3 জন সুযোগও পেয়ে যায়। তাদের মধ্যে একজন নিজামের ওপর বোমা ছোড়ে, কিন্তু বোমাটি সঠিক জায়গায় পড়ে না এবং নিজাম বেঁচে যায়। তারপর সবাই মিলে সেই লোকটিকে আক্রমণ করে, আর সেই আক্রমণে কেবল সেই লোকটিই ধরা পড়ে এবং তার বাকি 2 হিন্দু ভাই সেখান থেকে পালিয়ে যায়। তারপর সেই লোকটিকে কাসেমের কাছে নিয়ে যাওয়া হয়, সেখানে তাকে ঘন্টার পর ঘন্টা মারধর করা হয়, তার পোশাক খুলে তাকে চিহ্নিত করা হয় এই লোকটি কে। তখন তারা জানতে পারে লোকটি একজন হিন্দু, এবং অনেক মারধর করার কারণে লোকটির খুব জল পিপাসা পায়। এরপর সেখানে দাঁড়িয়ে থাকা সকলে একটি পাত্রে প্রস্রাব করে এবং জোর করে লোকটিকে তা পান করায় এবং তারপর তার গলা কেটে তাকে হত্যা করে। কিন্তু এতে কাসেম ভালোভাবে বুঝতে পারে যে হিন্দুরা চুপ করে থাকবে না এবং তারা যে কোনো সময় বড় বিদ্রোহ করতে পারে। এই কারণেই কাসেম নিজামকে এই বিষয়ে সতর্ক করে এবং তাকে বলে যে আমাদের এখন থেকে যুদ্ধের জন্য প্রস্তুত হতে হবে। এরপর নিজাম পাকিস্তানকে 200 কোটি টাকা দেয় এবং সেখানকার নেতাদের সাথে সম্পর্ক তৈরি করে, যাতে ভবিষ্যতে ভারত হায়দ্রাবাদ আক্রমণ করলে পাকিস্তান অন্যদিক থেকে ভারতকে আক্রমণ করে। শুধু তাই নয়, নিজাম পাকিস্তান থেকে অনেক অস্ত্র আমদানি করে এবং এইভাবে নিজাম ভারতীয় সেনাদের বিরুদ্ধে লড়াই করার জন্য প্রস্তুত হয়। কিন্তু নিজাম এই বিষয়টা জানতেন যে ভারতীয় সেনাবাহিনী যদি তাদের আক্রমণ করে তাহলে তিনি তাদের সামনে দাঁড়াতে পারবেন না। সেই কারণে কাসেম প্যাটেলজির সাথে দেখা করতে যান এবং তার সাথে কথা বলার পর বলেন যে আমরা একটা পৃথক দেশ তৈরি করতে চাই। তখন প্যাটেলজি উত্তর দেয়, এই দেশের অনেক মানুষ তোমাদের রাজ্যের ভেতর বাস করে, শুধু তোমরা বললে হায়দ্রাবাদ তোমাদের হয়ে যায় না, এবং একই সাথে তোমরা ভারতের বিরুদ্ধে বিদ্রোহ করছো। আমরা সবাই জানি যে তোমরা পাকিস্তানকে আমাদের বিরুদ্ধে দাঁড় করানোর জন্য অনেক কিছু করছো, আর এটাও জানি যে টাকা দেওয়া হয়েছে। এই কথা শুনে কাসেম বলে, যদি তোমরা হায়দ্রাবাদ আক্রমণ করার চেষ্টা করো তাহলে আমরা রাতারাতি সেখানে বসবাসকারী 2 কোটি হিন্দুকে হত্যা করব। প্যাটেলজি বলেন যে 1 রাত তো অনেক দূরের কথা, হিন্দুদের ওপর যদি আর একটু আঁচ আসে আমরা 1 ঘন্টার মধ্যে হায়দ্রাবাদ দখল করে নেব। এই কথা শুনে কাসেম রাগ করে সেখান থেকে চলে যায়। এরপর প্যাটেলজি নেহরুজির সাথে কথা বলে এবং তাকে বোঝানোর চেষ্টা করে যে হায়দ্রাবাদে আক্রমণ করা উচিত, কিন্তু নেহরুজি ভিন্ন কথা বলে যে ভারত কখনো কাউকে প্রথমে আক্রমণ করেনি। কিন্তু প্যাটেলজি বলেন, তাহলে এর মানে এই যে আমরা সব হিন্দু ভাইদের মরে যাওয়ার জন্য অপেক্ষা করব। তারপর অনেক চিন্তা ভাবনার পর নেহরুজিও আক্রমণ করতে রাজি হয় এবং সেই রাতে ভারতীয় সেনাবাহিনীকে ডাকা হয় এবং হায়দ্রাবাদে এইভাবে আক্রমণ করার পরিকল্পনা শুরু হয়। নিজাম যখন এই কথা জানতে পারে তখন তিনি রাজাকারদের সাথে সমস্ত হিন্দুদের হত্যা করার জন্য প্রস্তুত হন, কিন্তু ততক্ষণে হিন্দুদের মধ্যেও ভয় কেটে যায় এবং তারা সকলেই রাজাকারের বিরুদ্ধে একত্রিত হয়ে যায়, যার ফলে অনেক জায়গায় হাজার হাজার রাজাকার মারা যায়। হিন্দুরা চোখে চোখ রেখে লড়াই করে। অন্যদিকে ভারতীয় সেনাবাহিনী হায়দ্রাবাদে প্রবেশ করে, সেখানে বসবাসকারী সমস্ত হিন্দুরা সেনাবাহিনীকে সাহায্য করে এবং কয়েক ঘন্টার মধ্যেই রাজাকাররা বিলুপ্তের দ্বার প্রান্তে চলে আসে এবং নিজামও তার মৃত্যু সামনে দেখতে শুরু করে। তখন নিজাম পাকিস্তানের কাছে সাহায্য চায়, কিন্তু যে দেশ ভারতের ছিল না তা হায়দ্রাবাদের কিভাবে হতে পারে। পাকিস্তান ভারত আক্রমণ করতে অস্বীকৃতি জানায় এবং কোনো না কোনো অজুহাত দেখে এই বিষয়টি পিছিয়ে দেয়। সেই সময় ভারতীয় সেনাবাহিনী সমস্ত রাজাকারদের হত্যা করে, এমনকি অনেক মুসলমানরাও এসে রাজাকারের বিরুদ্ধে দাঁড়ায়। শেষ পর্যন্ত নিজাম ভারত সরকারের সামনে মাথা নত করে এবং নিজের সম্মান বাঁচাতে নিজাম রেডিওয় লাইভ এসে বলে যে এখন থেকে হায়দ্রাবাদ ভারতের একটি
অংশ এবং এখানে ভারত সরকারের রাজ চলবে। এই খবর শুনে সারা দেশে আনন্দের পরিবেশ ছড়িয়ে পড়ে যে এখন ভারত সম্পূর্ণ। সবাই সর্দার বল্লভভাই প্যাটেলকে ধন্যবাদ জানাতে শুরু করে যে তার কারণেই আজ হায়দ্রাবাদ ভারতের অংশ হয়ে উঠেছে। এবং এই গল্পটি এখানেই শেষ হয়। তো এখন তোমরা তোমাদের মতামত প্রকাশ করতেই পারো। আমি শুধু সিনেমায় যা দেখানো হয়েছে, যা বলা হয়েছে সেইটুকু বলেছি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে, গল্পটি যদি ভালো লেগে থাকে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন। ধন্যবাদ।